দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইখতিয়ার ফেরদৌস। সপ্তাহ জুড়ে কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, কোন খবরগুলো ছিল ট্রেন্ডের শীর্ষে, সব থাকছে আজকের পর্বে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৩৭তম বিয়ে করতে গিয়ে গণপিটুনি খেল ভুয়া সেনা সদস্য। প্রশিক্ষণ বিমান এবং যুদ্ধ বিমানের মধ্যে পার্থক্য। একটি মন্দির নিয়ে চরম উত্তেজনা থাইল্যান্ড কম্বোডিয়ায়। শাকিব খানকে প্রশংসায় ভাসালেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। বাংলাদেশের ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, যেখানে একটি বিয়ে করতে অনেকে হিমশিম খান, সেখানে একটি নয়, দুটি নয়, ৩৭টি বিয়ে করেছেন এক যুবক। ৩৮তম বিয়ে করার দিনে জনসাধারণের কাছে ধরা খেয়ে গণপিটুনি খান এই প্রতারক। বিস্তারিত সাজিদ আব্দুল্লাহর রিপোর্টে। ভাই, আমি একটা আর্মি ছেলে আছি, জরুরি ভাবে বিয়ে করবে, আমার কাছ থেকে শুনতে হবে আইডি কার্ড এভাবে একটা ৩৬টা বিয়ে ধরা খেলে। সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে প্রতারণার জালে ফেলে বিয়ে করাটাই যেন একমাত্র নেশা ৪১ বছর বয়সী সজ্জুল ইসলামের। সেনাবাহিনীর আইডি কার্ড বানিয়ে এখন পর্যন্ত ৩৬টি বিয়ে করেছেন সজ্জুল। তবে ৩৭তম বিয়েই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। ভিডিওটি ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার সময় ধারণ করা। জয়পুরহাটের খেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে এলাকাবাসীর হাতে আটক হন সজ্জুল ইসলাম ও তার সহযোগী ঘটক আব্দুর রহিম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজউদ্দিনের ছেলে সজ্জুল ইসলাম জয়পুরহাটের খেতলাল উপজেলার হোপ গ্রামে ভুয়া পরিচয়ে বিয়ে করতে আসে। তার সন্দেহজনক আচরণে কনের পরিবারের বিষয়টি সন্দেহ হয়। পরে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ পর্যন্ত অন্তত ৩৬টি বিয়ে করেছে সে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিলালী গ্রাম এবং কালাই উপজেলার শাইলগুন গ্রামেও তার প্রতারণার শিকার হয়েছে একাধিক পরিবার। প্রথম ভাই আমার ফোন দিছে যে ভাই আপনি কি ঘটকগিরি করেন? হ্যাঁ ভাই, আমি ঘটকগিরি। তা আপনি কোথায় আছেন? আমি জয়পুরহাটে আছি। ভাই, আমি একটা আর্মি ছেলে আছি, জরুরি ভাবে বিয়ে করবে, তা আপনি একটু আসেন। তো ভাই, আমি তো জয়পুরহাট আছি, আমি তো এই মতো যা পারবো না, তবে আমার দেরি হবে। তো তাহলে আমরা হিসমি করতে আগে যাই, আপনি হিসমি করতে আছেন। তো আমি ওই হিসমি দিয়ে আমার বাসার দিকে আমি যাচ্ছি। হিসমিতে আসে দেখ আমি ভাই ছেলে কি করে, ভাই আমি কার্ড দেখি, কার্ডটা দেখালো ঠিক আছে। আমি ৩ থেকে ৪টা মেয়েও দেখালাম, দেখার পর আমার কার্ড দেখে সন্দেহ হলো আইডি কার্ড। তখন আমি বললাম যে এটা ভুয়া আর্মি। এর আগেও বিয়ে করছে ৩৬টা। শালগুন একটা সানোয়ারের মেয়ে বিয়ে করে ওখান থেকে ৩ লাখ টাকা লাগে গরু, বিদেশি গরু বিকে দিই। এভাবে ৩৬টা বিয়ে করে ধরা খেলো, তারপরে একবার জেল খাটে আছে। তারপরে আমি যখন আইডি সন্দেহ আমি বললাম ভাই আপনারা পাঠানপাড়া একটু আসেন। আসার পরে আমি খবর পেয়ে খেতলাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক ও ঘটককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। খেতলাল থানার ওসি এস.এম. কামাল হোসেন বলেন, প্রতারক দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে। খেতলাল থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে সদরুল এবং আব্দুর রহিম নামের 2 জন লোককে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই 2 জনকে প্রতারক বলিয়া বলা হইতেছে। এছাড়াও ইতিপূর্বে তাহারা আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় মেয়েদেরকে বিয়ে করত এবং তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করেছিল বলে আমাদের কাছে তথ্য পাওয়া যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে পাঠানপাড়া এলাকার স্থানীয় লোকজন তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় খবর দিলে আমি সহ আমার অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উত্তেজিত জনক থেকে উদ্ধার করি। তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পরে একটি প্রশ্ন আমাদের সবার সামনে এসেছে।
যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণ বিমানের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন ইথিলা কবির প্রমা। উড়ছে দুটো বিমান, দেখতে প্রায় একই রকম, কিন্তু একটার ভেতর শিখছে পাইলট আর আরেকটা তৈরি যুদ্ধের জন্য। এটাই পার্থক্য প্রশিক্ষণ বিমান আর যুদ্ধ বিমানের। প্রশিক্ষণ বিমান মূলত এটা ব্যবহার করা হয় শেখার জন্যে। এতে নতুন পাইলটরা উড়তে শেখে, ককপিট সামলায়, টেক অফ ল্যান্ডিং প্র্যাকটিস করে। এর গতি কম, কন্ট্রোল সিস্টেম সোজা, আর সাধারণত কোনো অস্ত্র থাকে না। অন্যদিকে যুদ্ধ বিমান হলো যুদ্ধের জন্য তৈরি। এতে থাকে মিসাইল, গান, রাডার, ইলেকট্রনিক্স সিস্টেম, পুরো একটা ফ্লাইট অস্ত্রশালা। এগুলো খুব দ্রুতগামী, রাডার অ্যাভয়েড করতে পারে আর আকাশেই যুদ্ধ করতে পারে। যুদ্ধ বিমানগুলো অ্যারোডাইনামিকভাবে অনেক বেশি উন্নত। এই ফ্লাইট জেটগুলো শব্দের থেকেও দ্রুত গতিতে চলতে পারে। এদের ফ্লাইট কন্ট্রোল, নেভিগেশন আর অস্ত্র ব্যবস্থাপনা অনেক বেশি জটিল। অন্যদিকে প্রশিক্ষণ বিমানগুলো সাবসনিক। বেশিরভাগ ক্ষেত্রে এতে প্রশিক্ষকের জন্য ডুয়াল কন্ট্রোল থাকে, যেন যে কোনো সময় হস্তক্ষেপ করা যায়। প্রশিক্ষণ বিমানের দাম কম, বানানো হয় শিক্ষা ও সুরক্ষার অগ্রাধিকার দিয়ে। যুদ্ধ বিমান অত্যন্ত ব্যয়বহুল, প্রতিটি ইউনিটেই কোটি কোটি ডলার খরচ হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, অনেক যুদ্ধ বিমানেরই থাকে ট্রেনিং ভার্সন, যেখানে শিক্ষার্থী যুদ্ধ বিমান চালানো শেখে, কিন্তু সেটাও প্রশিক্ষণ হিসেবে, সরাসরি যুদ্ধে নয়। সংক্ষেপে বললে, একটা শেখার জন্য আরেকটা যুদ্ধের জন্য। প্রশিক্ষণ বিমান শেখায় কিভাবে উঠতে হয়, আর যুদ্ধ বিমান শেখায় কিভাবে আকাশ রক্ষা করতে হয়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই। একটিমাত্র মন্দির নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া জুড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এত গুরুত্বপূর্ণ কেন এই মন্দিরটি? উত্তর জানতে আমরা দেখে আসব ইখতিয়ার ফেরদৌসের রিপোর্ট। একটা মন্দির, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা হাজার বছরের পুরনো এক স্থাপত্য, কিন্তু সেই মন্দিরকে ঘিরেই আজ দুই দেশের মধ্যে বাড়ছে সেনা মোতায়েন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। প্রশ্ন উঠছে, একটা মন্দির এত গুরুত্বপূর্ণ কেন? চলুন খুঁজে দেখি এর উত্তর। সম্প্রতি থাইল্যান্ড সীমান্তে তাদের সেনা বাড়িয়েছে। তারা বলছে সীমান্তে বৈধ প্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে একাধিকবার মুখোমুখি অবস্থানও তৈরি হয়েছে। তবে এই অবস্থায় প্রথম নয়। 2008 থেকে 2011 সাল পর্যন্ত প্রেহ বিহার মন্দির নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। তখনও মন্দির ছিল কেন্দ্রবিন্দু। এবার সেটা হচ্ছে থা মুয়েনথম মন্দির নিয়ে। থা মুয়েনথম মন্দিরটি এখনকার থাইল্যান্ডের ভেতর হলেও এর ইতিহাস খেমার সাম্রাজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ কম্বোডিয়ার ইতিহাসের অংশ এটি। 10ম শতকে নির্মিত এই হিন্দু মন্দিরটি মূলত শিবের উপাসনার জন্য ব্যবহৃত হতো। পুরো অঞ্চলটাই একসময় খেমার সাম্রাজ্যের অধীনে ছিল, যার কেন্দ্র ছিল আজকের কম্বোডিয়া। এই সাম্রাজ্য হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। তারা ভারতের গুপ্ত ও চোল সাম্রাজ্য থেকে ধর্ম, স্থাপত্য আর সংস্কৃতি গ্রহণ করে। তাই আজকের থাইল্যান্ডের যে অঞ্চল এখন সিসাকেত প্রদেশ, সেটা আগে খেমারদের অন্তর্ভুক্ত ছিল। থা মুয়েনথম মন্দিরও সেই সময় তৈরি হয় হিন্দু রাজাদের শাসনকালে। শুধু ঐতিহাসিক দিক নয়, ভৌগোলিকভাবেও মন্দিরটি গুরুত্বপূর্ণ। মন্দিরটি ড্যান ক্রেক পাহাড়ে অবস্থান করছে, যা ভৌগোলিকভাবে কৌশলগত। এখান থেকে পাহাড়ি অঞ্চলে নজরদারি করা সহজ, আর তাই এই জায়গা সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কম্বোডিয়া দাবি করছে এই মন্দির তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আর থাইল্যান্ড বলছে মন্দিরটি তাদের ভূখণ্ডে অবস্থান করছে। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে একটিমাত্র মন্দির থেকে ছড়িয়ে পড়তে পারে বড় আকারের সংঘর্ষ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। বাংলাদেশের চলচ্চিত্রে শাকিব খান নিঃসন্দেহে জনপ্রিয়তার শীর্ষে। এবার তাকে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। বিস্তারিত নাদিম হাসানের রিপোর্টে। কিং খান বা মেগাস্টার একদিনে হয় না, একাই, আর তো কেউ না ইন্ডাস্ট্রিতে। মানে অন্যের যারা ভালো দেখতে পারে না, ওইসব মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না। কিন্তু সাকিবের মুভি দেখেছি, কারণ আমার মেয়েও সাকিবের ভক্ত। তো শাকিব খানের সাথে আপনার সম্পর্কটা আসলে কিরকম, তার এই যে পরিবর্তন, সব মিলিয়ে কি বলবেন?
সাকিব কিন্তু আজকে একদিনে সাকিব খান হয়নি, মানে এই যে কিং খান বা মেগাস্টার একদিনে হয় না। হ্যাঁ, তা আমি যখন সাকিবের কাছে গেলাম, আমি যে সুপারস্টার মেগাস্টার যখন বললাম, তখন আরে দাদা আপনি 90 দশকের সুপারস্টার, হ্যাঁ আপনি এখনও কীভাবে এরকম আছেন, আমাকে এরকম বলছে সে। তো একটু বিনয়ী, কিন্তু সে আমার বন্ধুর মতোই ছোট ভাই। হ্যাঁ, এখন হ্যাঁ, নায়ক রাজ্জাক এটা তো মানুষ দিয়েছে না, এরকম একটা থাকতে পারে। মহানায়ক উত্তম কুমার, কিং খান, হ্যাঁ, বা ভাইজান খ্যাত সলমান খান, শাহিনশাহ অমিতাভ বচ্চন, এগুলি তো এরকম বহু তারকাদের একটা টাইটেল থাকেই। এটা নিজের দেওয়া তো না। এখন আমি ভাবছি আমার নামের আগে কী দেওয়া যায়, বা মেলোডি কিং রবি চৌধুরী, মেলোডি কিং কুমার শানু লেখেন। তা আমি উপস্থাপিকারা যখন আমাকে এসে বলেন যে ভাই আপনার নামে কি বলতে পারি, তো আমি বলি শুধু রবি চৌধুরী বলবেন। তো কোনো বিশেষণ দরকার হয় না বেসিক্যালি। হ্যাঁ, তবু মেগাস্টার ও তো একাই, আর তো কেউ নেই ইন্ডাস্ট্রিতে। তো তবে শিরিন বকুল আমাদের অভিনেত্রী, অভিনেত্রী, একদিন একটা মঞ্চে আমাকে উপস্থাপন করেছিলেন এত সুন্দরভাবে, যদিও আমি ওটার যোগ্য ছিলাম না। যেমন বললো যে এক রবি বিখ্যাত হয়েছেন সেতার বাজিয়ে, আরেক রবি বিখ্যাত হয়েছেন লেখনী দিয়ে, আর আমাদের গানের রবি চৌধুরী, এটা বলেছিলেন। তো আমি, যদিও ওনারা কত বড় মাপের, আমি তো কিছুই না, একদম তুরি ওদের সামনে। আমি একজন ছোট মানুষ। যারা এটাকে দ্বিমত পোষণ করে ওরা বা জেলাসি থেকেই করে, মানে অন্যের যারা ভালো দেখতে পারে না ওইসব মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না। সাকিব আমার সঙ্গে যখন কাতার গেল 2010 বা 11 এরকম হবে, রাউন্ড ওই যে শাহরুখ খানের একটা সিনেমা না 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 চমক চাল, এই মুভিটা আমি আর সাকিব খান বসে সিনেমা হলে একসঙ্গে দেখেছিলাম। হ্যাঁ, তো সাকিব ওই সিনেমা দেখে কি যেন ভাবছে যে আমরা কি সিনেমা করে, ওরা কি করে। তো সে তখন থেকে ভেবেছিল যে আমি একটা কিছু করব ওনাদের মতো, বোম্বে স্ট্যান্ডার্ড এরকম আমরা এই মুভি আমি করবই। সে করেছে সাকসেস, এবং বাইরের টিম নিয়ে সে কাজ করছে, টেকনিশিয়ান নিয়ে। ওরা না করলে তো হতো না, টেকনিশিয়ান কিন্তু দরকার। আমি তো আসলে ওরকম মুভি ওইভাবে দেখি না, কিন্তু সাকিবের মুভি দেখেছি, কারণ আমার মেয়েও সাকিবের ভক্ত, সাকিব আঙ্কেল। তারপর আমার বউ যারা আলোচিত হলে তো মুভিগুলো দেখেই মানুষ, তখন আমি দেখেছি। সর্বশেষ ছবিটাও দেখেছি আমি, বরবাদ না, এটা ও তাণ্ডব, হ্যাঁ ওটাও দেখেছি, বরবাদটাও দেখেছি। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে থানায়। মিরপুরে এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিস্তারিত আহমেদ শাফির রিপোর্টে। তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়, এমনটাই খবর বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় ডায়েরি করেছে এক যুবক। গতকাল রাতে মিরপুর 1 নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানাতেই রাতে অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সেই সূত্রে জানা যায় তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোন দিয়ে ডেকে নিয়ে যান তাসকিন, পরে তাকে কিল ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে বাদীর সঙ্গে তাসকিনের সম্পর্ক ছিল বন্ধুত্বের। অভিযোগের বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। বলে রাখা ভালো, 24 জুলাই বাংলাদেশ পাকিস্তান শেষ হওয়া তৃতীয় টি-20তে খেলেছিলেন ডানহাতি এই পেসার। আহমেদ শাফি, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের বহুল আলোচিত খবরের বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে নিচে কমেন্ট করে জানান। ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই নিয়ে আসবো নতুন সপ্তাহের সেরা ঝলক। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ইখতিয়ার ফেরদৌস। দেখা হবে পরবর্তী টপ ভিউজ অব দিস উইকে।